মদ্যপান ও ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সাঁইপুকুর মাতৃসেবিকা সমিতির সিনিয়র সিটিজেন হোমের দাদু ঠাকুমাদের উদ্যোগে দাদু দিদাদের আশ্রয়ে আজ শুনবেন পরশুরামের লেখা মহেশের মহাযাত্রা। কেদার চাটুর্য মহাশয় বলিলেন, আজকাল তোমরা সামান্য একটু বিদ্বেষীকে নাস্তিক হয়েছ, কিছুই মানতে চাও না। যখন আরেকটু শিখবে তখন বুঝবে যে আত্মা আছেন, ভূত পেতনি এরাও আছেন, ব্যাম্বদত্তি স্কন্দকাটা এনারাও আছেন। বংশলোচন বাবুর বৈঠকখানায় গল্প চলিতেছিল। তাহার শালা নগেন বলিল, আচ্ছা বিনোদদা, আপনি ভূত বিশ্বাস করেন? বিনোদ বলিলেন, যখন প্রত্যক্ষ দেখব তখন বিশ্বাস করব, তার আগে হা না কিছুই বলতে পারবো না। চাটুর্য বলিলেন, এই বুদ্ধি নিয়ে তুমি ওকালতি করো? বলি, তোমার প্রপিতামহকে প্রত্যক্ষ করেছো? ম্যাকডোনাল্ড, চার্চিল আর বাল্ডুইনকে দেখেছো? তবে তাদের কথা নিয়ে অত মাতামাতি করা কেন? আচ্ছা আচ্ছা, আমি হার মারছি চাটুর্য মশাই। আপ্তবাক্য মানতে হয়। আরে, প্রত্যক্ষ করা কি যাত্রার কর্ম? শ্রী ভগবান কখনো কখনো তার ভক্তদের বলেন, দিব্যং দদামি তে চক্ষু। সেই দিব্য দৃষ্টি পেলে তবে সব দেখতে পাওয়া যায়। নগেন জিজ্ঞাসা করিল, আমি দেখতে পেয়েছি চাটার্জি মশাই? জ্যাঠামি করিসনি। এই কলকাতা শহরে রাস্তায় যারা চলাফেরা করে, কেউ কেরানি, কেউ দোকানি, কেউ মজুর, কেউ আরো কিছু। তোমরা ভাবো সবাই বুঝি মানুষ? তা মোটেই নয়। তাদের ভেতর সর্বদাই দু দশটা ভূত পাওয়া যায়, তবে চিনতে পারা দুষ্কর। এই রকম ভূতের পাল্লায় পড়েছিলেন মহেশ মিত্তির। কে তিনি? জানো না? আমাদের মজিলপুরের চরণ ঘোষের মামার শালা। এককালে তিনি কিছুই মানতেন না, কিন্তু শেষ দশায় তাকেও স্বীকার করতে হয়েছিল। সকলে এক বাক্যে বলিলেন, কি হয়েছিল চাটার্জি মশাই? বলুন বলুন। চাটুর্য মহাশয় হুঁকাটি হাতে তুলিয়া বলিতে আরম্ভ করিলেন, সে প্রায় 30-40 বছর আগেকার কথা। মহেশ মিত্তির তখন শ্যামবাজারের শিবচন্দ্র কলেজে প্রফেসরি করতেন। অঙ্কের প্রফেসর, অসাধারণ বিদ্যে, কিন্তু প্রচণ্ড নাস্তিক। ভগবান, আত্মা, পরলোক কিছুই মানতেন না। এমনকি স্ত্রী মারা গেলে আর বিবাহ পর্যন্ত করেননি। খাদ্যের বিচার ছিল না। বলতেন, শুয়োর না খেলে হিন্দুর উন্নতির আশা নেই। ওটা বাদ দিয়ে কোনো জাত বড় হতে পারেনি। মহেশের চালচলনের জন্যে আত্মীয় স্বজন তাকে এক ঘরে করেছিল, কিন্তু যতই অনাচার করুন, তার স্বভাবটা ছিল অকপট। পারতপক্ষে মিথ্যে কথা কইতেন না। তাঁর পরম বন্ধু ছিলেন হরিনাথ কুণ্ড। তিনি ওই কলেজের প্রফেসর, ফিলোসফি পড়াতেন। কিন্তু বন্ধু হলে কি হয়, দুজনে হরদম ঝগড়া হতো। কারণ হরিনাথ আর কিছু মানুন না মানুন ভূত মানতেন। তাছাড়া মহেশবাবু অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ, কেউ তাঁকে হাসতে দেখেনি। আর হরিনাথ ছিলেন আমোদের লোক, কথায় কথায় ঠাট্টা করে বন্ধুকে উদ্ব্যস্ত করতেন। তবু মোটের ওপর তাদের পরস্পরের প্রতি খুব একটা টান ছিল। আর তখন রাজনীতির চর্চায় এত রেওয়াজ ছিল না। আর ভদ্রলোকের ছেলের অন্য চিন্তাও এমন চমৎকার হয়নি।
দু একটা পাস করতে পারলে যেমন তেমন চাকরি জুটে যেত। লোকের তাই উঁচু দরের বিষয়ে আলোচনা করবার সময় ছিল। ছোকরারা চিন্তা করত বউ ভালোবাসে কি না। যাদের সে সন্দেহ মিটে গেছে তারা মাথা ঘামাতো ভগবান আছেন কি নেই। একদিন কলেজে কাজ ছিল না, অধ্যাপকেরা সকলে মিলে গল্প করছিলেন। গল্পের আরম্ভ যা নিয়েই হোক, মহেশ আর হরিনাথ কথাটা টেনে নিয়ে ভূতে আর ভগবানে হাজির করতেন, কারণ এই নিয়ে তর্ক করাই তাঁদের অভ্যাস। এদিনও তাই হয়েছিল। আলোচনা শুরু হয় ঝি চাকুরের মাইনে নিয়ে। কলেজের পণ্ডিত দীনবন্ধু বাচস্পতি মহাশয় দুঃখ করছিলেন। লোকের লোভ এত বেড়ে গেছে যে আর পেরে ওঠা যায় না। মহেশবাবু বললেন, লোভ সকলেরই বেড়েছে, আর বাড়াই উচিত, নইলে মনুষ্যত্বের বিকাশ হবে কিসে? লোভে পাপ, পাপে মৃত্যু। মহেশবাবু পাল্টা জবাব দিলেন, লোভ ত্যাগ করলেও মৃত্যুকে ঠেকানো যায় না। তর্কটা তেমন জুৎসই হচ্ছে না দেখে হরিনাথ বাবু একটু উস্কে দেবার জন্য বললেন, আমাদের মতন লোকের লোভ হওয়া উচিত মৃত্যুর পর। মাইনে তো পাই মোটে 250, তাতে ইহকালের কটা শখই বা মিটবে। তাই তো পরকালের আশায় বসে আছি, আত্মাটা যদি স্বর্গে গিয়ে একটু ফুর্তি করতে পারে। দীনবন্ধু পণ্ডিত বললেন, কে বললে তুমি স্বর্গে যাবে? আর স্বর্গেই তুমি জানোই বাকি। সমস্তই জানি পণ্ডিত মশাই। খাসা জায়গা, না গরম না ঠান্ডা, মন্দাকিনী কুদু কুদু বইছে, তার ধারে ধারে পারিজাতের ঝোপ। সবুজ মাঠের মধ্যিখানে কল্পতরু গাছে আঙুর, বেদানা, আম, রসগোল্লা, কাটলেট সব রকম ফলে আছে। ছেঁড়ো আর খাও। জনাকত ছোকরা দেবদূত গোলাপি উড়নি গায়ে দিয়ে সুধার বোতল সাজিয়ে বসে রয়েছে, চাইলেই ফটাফট খুলে দেবে। এই হেথা কুঞ্জবনে ঝাঁকে ঝাঁকে অপ্সরা ঘুরে বেড়াচ্ছে। দুদণ্ড রসালাপ করো, কেউ কিছু বলবে না। যত খুশি নাচ দেখো, গান শোনো, আর কালোয়াতি চাও তো নারদ মুনির আস্তানায় যাও। মহেশবাবু বললেন, সমস্তই গাঁজা, পরলোক, আত্মা, ভূত, ভগবান কিছুই নেই। ক্ষমতা থাকে তো প্রমাণ করো। তর্ক জমে উঠল। প্রফেসররা কেউ এক পক্ষে কেউ অপর পক্ষে দাঁড়ালেন। পণ্ডিত মশাই দারুণ অবজ্ঞায় ঠোঁট উল্টে বসে রইলেন। বৃদ্ধ প্রিন্সিপাল যদু সান্ডেল রফা করে বললেন, ভূতের তেমন দরকার দেখি না, কিন্তু আত্মা আর ভগবান বাদ দিলে হয় না। মহেশ মিত্তির বললেন, কেউ নেই, আমি 10 মিনিটের মধ্যে প্রমাণ করে দিচ্ছি। হরিনাথ কুণ্ডু মহা উৎসাহে বন্ধুর পিঠ চাপড়ে বললেন, লেগে যাও। তারপর মহেশবাবু ফুলস্কেপ কাগজ আর পেন্সিল নিয়ে একটি বিরাট অঙ্ক কষতে গেলেন। ঈশ্বর, আত্মা আর ভূত, এই 3 রাশি নিয়ে অতি জটিল অঙ্ক। তার গতি বোঝে কার সাধ্য? বিস্তর যোগ বিয়োগ গুণ ভাগ করে হাতির শুঁড়ের মতন বড় বড় চিহ্ন টেনে অবশেষে সমাধান করলেন ঈশ্বর = 0, আত্মা = ভূত =√0। মহেশবাবু বললেন, বদ্ধ উন্মাদ। উন্মাদ বললেই হয় না, এ হলো গিয়ে দস্তুর মতো ইন্টিগ্রাল ক্যালকুলাস। সাধ্য থাকে তো আমার অঙ্কের ভুল বার করুন। হরিনাথ বললেন, অঙ্ক টঙ্ক আমার আসে না।
বাচস্পতি বসায় যদি ভগবান দেখাবার ভার নেন, তো আমি মহেশকে ভূত দেখাতে পারি। আমার বয়েই গেছে। মহেশবাবু বললেন, বেশ তো হরিনাম, তুমি ভূতই দেখাও না, একটার প্রমাণ পেলে আর সমস্তই মেনে নিতে রাজি আছি। হরিনাথবাবু বললেন, এই কথা? আচ্ছা, আসছে সপ্তাহে শিব চতুর্দশী পড়ছে। সেদিন তুমি আমার সঙ্গে রাত 12টায় মানিকতলায় নতুন খালের ধারে চলো, পষ্টাপষ্টি ভূত দেখিয়ে দেব। কিন্তু যদি কোনো বিপদ ঘটে তো আমাকে দুষতে পারবে না। যদি দেখাতে না পারো? আমার নাক কান কেটে দিও, আর যদি দেখাতে পারি তোমার নাক কাটবো। প্রিন্সিপাল যদু সান্ডেল বললেন, কাটাকাটির প্রয়োজন কি? সত্যের নির্ণয় হলেই হলো। শিব চতুর্দশীর রাত্রে মহেশ মিত্তির আর হরিনাথ কুণ্ডু মানিকতলায় গেলেন। জায়গাটা তখন বড়ই ভীষণ ছিল। রাস্তায় আলো নেই, দুধারে বাবলা গাছে আরও অন্ধকার পড়েছে, সমস্ত নিস্তব্ধ। দুজনে নতুন খালের ধারে পৌঁছলেন। বছর 2 আগে ওখানে প্লেগের হাসপাতাল ছিল, এখনো তার গোটা কত খুঁটি দাঁড়িয়ে আছে। মহেশ মিত্তির অবিশ্বাস্যী সাহস ছিল, কিন্তু তাঁরও গা ছমছম করতে লাগলো। হরিনাথ সারা রাস্তা কেবল ভূতের কথাই কয়েছে। তারা দেখতে কেমন, মেজাজ কেমন, কি খায়, কি পরে। দেবতারা হচ্ছেন উদার প্রকৃতির দিলদরিয়া, কেউ তাদের না মানলেও বড় কেয়ার করেন না। কিন্তু অপদেবতারা পদপিতে খাটো বলে তাঁদের আত্মসম্মানবোধ বড়ই উগ্র। না মানলে ঘাড় ধরে তাদের প্রাপ্য মর্যাদা আদায় করেন, এই সব কথা। হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা গেল। যেন কোনো অশরীরী বিড়াল তার পলাতকা প্রণয়িনীকে আকুল আহ্বান করছে। একটু পরেই মহেশবাবু রোমাঞ্চিত হয়ে দেখলেন একটা লম্বা রোগা কুচকুচে কালো মূর্তি দুহাত তুলে সামনে দাঁড়িয়ে আছে। তার পিছনে একটু দূরে ওই রকম আরও দুটো। হরিনাথবাবু থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, রাম রাম সীতারাম, রাম রাম সীতারাম। ও মহেশ, দেখছো কি? তুমিও বলো না। আর একটু হলেই মহেশবাবু রাম নাম উচ্চারণ করেই ফেলতেন, কিন্তু তার কনসেন্স বাধা দিয়ে বললে, একটু সবুর করো, যদি ঘাড় মোটকাবার লক্ষণ দেখো তখন না হয় রাম নাম করা যাবে। এরা একটা পাকুড় গাছের নিচে ছিলেন। হঠাৎ উপর থেকে খানিকটা কাদা গোলা জল মহেশের মাথায় এসে পড়ল। তখন সামনের সেই কালো মূর্তিটা নাকি সুরে বললে, মহেশ বাবু, আপনি নাকি ভূত মানেন না? এই অবস্থায় বুদ্ধিমান ব্যক্তিরা মাত্রেই বলে থাকেন,
আগে হ্যাঁ, মানি বই কি। কিন্তু মহেশ মিত্তির বেয়ারা লোক। হঠাৎ তার কেমন খেয়াল হলো, ধাঁ করে গিয়ে ভূতের কাঁধ খামচে ধরে জিজ্ঞাসা করলেন, কোন ক্লাস? ভূত থতমত খেয়ে জবাব দিলে, সেকেন্ড ইয়ার স্যার। রোল নাম্বার কত? ভূত করুণ নয়নে হরিনাথের দিকে চেয়ে জিজ্ঞাসা করলে, বলি স্যার। হরিনাথের মুখে রাম রাম ভিন্ন কোনো কথা নেই। পিছনের দুটো ভূত অদৃশ্য হয়ে গেল। পাকুড় গাছে যে ছিল সে টুপ করে নেমে এসে পালিয়ে গেল। তখন বেগতিক দেখে সামনের ভূতরা ঝাঁকুনি দিয়ে মহেশের হাত ছাড়িয়ে চোঁচা দৌড় মারলে। মহেশ মিত্তির হরিনাথের পিঠে একটা প্রচণ্ড কিল মেরে বললেন, জোচ্চোর। হরিনাথও পাল্টা কিল মেরে বললেন। আহাম্মক! নিজের পিঠে হাত বুলোতে বুলোতে দুই বন্ধু বাড়ি মুখে বলে। কিন্তু আসল ভূত যারা আশেপাশে লুকিয়েছিল তারা মনে মনে বললে, আজই রজনীতে হয়নি সময়। পরদিন কলেজে হুলস্থুল বেঁধে গেল। সমস্ত ব্যাপার শুনে প্রিন্সিপাল ভয়ঙ্কর রাগ করে বললেন, অত্যন্ত সেমফুল কাণ্ড। দুজন নামজাদা অধ্যাপক একটা তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি। হরিনাথ, তোমার লজ্জা নাই? হরিনাথ বাবু ঘাড় চুলকে বললেন, আগে আমার উদ্দেশ্যটা ভালোই ছিল। মহেশকে রিফর্ম করার জন্যে যদি একটু করেই থাকি তাতে দোষটা কি? হাজার হোক আমার বন্ধু তো। মহেশবাবু গর্জন করে বললেন, কে তোমার বন্ধু? প্রিন্সিপাল বললেন, মহেশ, তুমি চুপ করো। উদ্দেশ্য যাহাই হোক না কেন, কলেজে ছেলেদের এর ভেতরে জড়ানো একেবারেই অমার্জনীয় অপরাধ। হরিনাথ, বাড়ি যাও, তোমাকে সাসপেন্ড করলুম। আর মহেশ, তোমাকেও সাবধান করে দিচ্ছি, আমার কলেজে ভুতুড়ে তর্ক তুলতে পারবে না। মহেশবাবু উত্তর দিলেন, সে প্রতিশ্রুতি দেওয়া শক্ত। সকল রকম কুসংস্কার দূর করাই আমার জীবনের ব্রত। তবে তোমাকেও সাসপেন্ড করলুম। অন্যান্য অধ্যাপকরা চুপ করে শুনছিলেন। তাঁরা প্রিন্সিপালের হুকুম শুনে কোনো প্রতিবাদ করলেন না, কারণ সকলেই জানতেন যে তাঁদের কর্তার রাগ বেশি দিন থাকে না। মহেশবাবু তার বাসায় ফিরে এলেন। হরিনাথের ওপর প্রচণ্ড রাগ। হতভাগা একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে চায় জুয়াচুরির দ্বারা, সে আবার ফিলোসফি পড়ায়। এমন অপ্রত্যাশিত আঘাত মহেশবাবু কখনো পাননি। মানুষের মন যখন নিদারুণ ধাক্কা খায় তখন সে তার ভাব ব্যক্ত করবার জন্যে উপায় খোঁজে। কেউ কাঁদে, কেউ তর্জন গর্জন করে, কেউ কবিতা লেখে। একটা তুচ্ছ কোচবকের হত্যাকাণ্ড দেখে মহর্ষি বাল্মীকির মনে যে ঘা লেগেছিল তা প্রকাশ করবার জন্যে তিনি হঠাৎ দুচ্ছত্র শ্লোক রচনা করে ফেলেন, মা নিষাদ প্রতিষ্ঠাং তম ইত্যাদি। তারপর 7 কাণ্ড রামায়ণ লিখে তাঁর ভাবের বোঝা নামাতে পেরেছিলেন। আমাদের মহেশ মিত্তি চিরকাল নীরস অঙ্কশাস্ত্রের চর্চা করে এসেছেন। কাব্যের কিছুই জানতেন না, কিন্তু আজ তারও মনে সহসা একটা কবিতার অঙ্কুর গজগজ করতে লাগলো। তিনি আর বেগ সামলাতে পারলেন না। কলেজের পোশাক না ছেড়েই বড় একখানা আলজাবরা খাতা খুলে তার প্রথম পাতায় লিখলেন,
হরিনাথ কুণ্ডু, খাই তোর মুন্ডু। কবিতাটি লিখে বারবার ডাইনে বাঁয়ে ঘাড় বেঁকিয়ে দেখে আদি কবি বাল্মীকির মতন ভাবলেন, হ্যাঁ উত্তম হয়েছে, কিন্তু একটা খটকা বাঁধল। কুণ্ডুর সঙ্গে মুন্ডুর মিল আবহমান কাল থেকে চলে আসছে, এতে মহেশের কৃতিত্ব কোথায়? কালিদাসী হন আর রবীন্দ্রনাথই হন, কুণ্ডুর সঙ্গে মুন্ডু মেলাতেই হবে, এ হলো প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম। মহেশ একটু ভেবে ফের লিখলেন, কুণ্ডু হরিনাথ, মুন্ডু করিপাত। হ্যাঁ, এইবার মৌলিক রচনা বলা যেতে পারে। মহেশের মনটা একটু শান্ত হলো, কিন্তু কাব্য সরস্বতী একবার যদি কাঁধে ভর করে তবে সহজে নামাতে চান না। মহেশবাবু লিখতে লাগলেন, হরিনাথ ওরে, হবি তুই মোরে, নরকের পোকা, অতিশয় বোকা। নরকই নেই, তার আবার পোকা। মহেশবাবু স্থির করলেন, কাব্যে কুসংস্কার নাম দিয়ে তিনি শীঘ্রই একটা প্রবন্ধ রচনা করবেন। তাতে মাইকেল, রবীন্দ্রনাথ কাকেও রেহাই দেবেন না। তারপর তার কবিতার শেষ 4 লাইন কেটে দিয়ে ফের লিখলেন, ওরে হরিনাথ, তোরে করিকাত, পিঠে মারি চড়। এমন সময় মহেশের চাকরটা এসে বলল, বাবু চা কি দিয়ে হবে? দুধ যে ছিঁড়ে গেছে। সেলাই করে নে। পিঠে মারি চড়, মুখে গুঁজি খড়, জেলে দেশলাই আগুন লাগাই। কিন্তু আবার এক আপত্তি, হরিনাথকে পুড়িয়ে ফেললে জগতের কোনো লাভ হবে না, অনর্থক খানিকটা জ্যান্ত পদার্থ বরবাদ হবে। বরং তার চাইতে হরিনাথ ওরে, পোড়াবো না তোরে, নিয়ে যাব ধাপা, দেব মাটি চাপা, সার হয়ে যাবি, ঢেঁড়স ফলাবি। মহেশবাবু আরও অনেক লাইন রচনা করেছে, কিন্তু তা আমার আর মনে নেই। কবিতা লিখে খানিকটা উচ্ছ্বাস বেরিয়ে যাওয়ায় তার হৃদয়টা বেশ হালকা হল। তিনি কাপড় চাপড় ছেড়ে ইজি চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়লেন। 3 দিন যেতে না যেতে প্রিন্সিপাল মহেশ আর হরিনাথকে ডেকে পাঠালেন। তারা আবার নিজের নিজের কাজে বল হলেন, কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল। সহকর্মীরা মিলনের অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। হরিনাথ বরং একটু সন্ধির আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু মহেশ একেবারে পাথরের মতন শক্ত হয়ে রইলেন। কিছুদিন পরে মহেশবাবুর খেয়াল হলো, প্রেততত্ত্ব সম্বন্ধে একতরফা বিচার করাটা ন্যায়সঙ্গত নয়। এর অনুকূল প্রমাণ কে কি দিয়েছেন তাও জানা উচিত। তিনি দেশি বিলাতি বিস্তর বই সংগ্রহ করে পড়তে লাগলেন, কিন্তু তাতেও তার অবিশ্বাস আরও প্রবল হলো। প্রত্যক্ষ প্রমাণ কিছুই নেই, কেবল আছে অমুক ব্যক্তি কি বলেছেন আর কি দেখেছেন। বাঘের অস্তিত্বে মহেশের সন্দেহ নেই, কারণ জন্তু বাগানে গেলেই দেখা যায়। ভূত যদি থাকেই তবে খাঁচায় পুড়ে দেখাও না বাবু, তা নয় শুধু ধাপ্পাবাজি।
প্রেততত্ত্ব চর্চা করে মহেশবাবু বেজায় চটে উঠলেন। শেষটায় এমন হলো যে ভূতের গোষ্ঠীকে গালাগাল না দিয়ে তিনি জলগ্রহ করতেন না। পড়ে পড়ে মহেশের মাথা গরম হয়ে উঠল। রাত্রে ঘুম হয় না, কেবল স্বপ্ন দেখেন ভূতে তাকে ভ্যাংচাচ্ছে। এমন স্বপ্ন দেখেন বলে নিজের ওপরেও তার রাগ হতে লাগলো। ডাক্তার বললে, পড়াশোনা বন্ধ করুন, বিশেষ করে ওই ভূতের বইগুলো যা মানেন না তার চর্চা করেন কেন? কিন্তু ওই সব বই পড়া মহেশের এখন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। পড়লেই রাগ হয়, আর সেই রাগই তার অসুখ। অবশেষে মহেশ মিত্তির কঠিন রোগে শয্যাশায়ী হয়ে পড়লেন। দিন দিন শরীর ক্ষয়ে যেতে লাগলো, কিন্তু রোগটা ঠিক নির্ণয় হলো না। সহকর্মীরা প্রায় এসে তার খবর নিতেন। হরিনাথও একদিন এসেছিলেন, কিন্তু মহেশ তার মুখদর্শন করলেন না। 7-8 মাস কেটে গেল। শীতকাল, রাত 10টা। হরিনাথবাবু শোবার উদ্যোগ করছেন। এমন সময় মহেশের চাকর এসে খবর দিল যে তার বাবু ডেকে পাঠিয়েছেন, অবস্থা বড়ই খারাপ। হরিনাথবাবু তখনই হাতিবাগানে মহেশের বাসায় ছুটলেন। মহেশের আর দেরি নেই, মৃত্যুর ভয়ও নেই। বললেন, হরিনাথ, তোমায় ক্ষমা করলুম, কিন্তু ভেবো না যে আমার মত কিছুমাত্র বদলেছে। এই রইল আমার উইল। তোমাকে ওসি নিযুক্ত করেছি। আমার পৈতৃক 10,000 টাকার কাগজ ইউনিভার্সিটিকে দান করেছি। তার সুদ থেকে প্রতি বৎসর একটা পুরস্কার দেওয়া হবে। যে ছাত্র ভূতের অস্তিত্ব সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে সে ওই পুরস্কার পাবে। আর দেখো, খবরদার শ্রাদ্ধ টাদ্ধ করো না। ফুলের মালা, চন্দন কাঠ, ঘি এসব দিও না, একদম বাজে খরচ। তবে হ্যাঁ, 2-4 বোতল কেরোসিন ঢালতে পারো। 1.5 সের গন্ধক আর বাঁশের সোরা আনানো আছে, তাও দিতে পারো। চটপট কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, চললুম তাহলে। হরিনাথ। রাত প্রায় 11:30। মহেশের আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই, থাকলেও বোধহয় তারা আসতো না। বড়দিনের বন্ধ, কলেজের সহকর্মীরা প্রায় সকলেই অন্যত্র চলে গেছেন। হরিনাথ মহা বিপদে পড়লেন। মহেশবাবুর চাকরকে বললেন পাড়ায় জনাগতক লোক ডেকে আনতে। অনেকক্ষণ পরে 2 মাতব্বর প্রতিবেশী এলেন। ঘরে ঢুকলেন না, দরজার সামনে দাঁড়িয়ে বললেন, চুপ করে যে বসে আছেন বড়, আপনি সৎ কাজের কাজ কি করলেন? হরিনাথ বললেন, আমি একলা মানুষ, আপনাদের উপরই ভরসা। বিলেল্লা হতভাগা লাশ কি আমরাই বইব? ইয়ার কি পেয়েছেন? এই কথা বলেই তারা সরে পড়লেন। হরিনাথের তখন মনে পড়ল বড় রাস্তার মোড়ে
একটা মাঠকোটার সাইনবোর্ড দেখেছেন, বৈতরণী সমিতি। ভদ্র মহোদয়গণের দিবারাত্র সস্তায় সৎকার। চাকরকে বসিয়ে রেখে তখনই সেই সমিতির খোঁজে গেলেন। অনেক চেষ্টায় সমিতি থেকে 3 জন লোক জোগাড় হলো। 15 টাকা পারিশ্রমিক আর শীতের ওষুধ বাবদ নসিকে। সমস্ত আয়োজন শেষ হলে হরিনাথ আর তার 3 সঙ্গী খাট কাঁধে নিয়ে রাত 2:30টার সময় নিমতলায় রওনা হলেন। বলো হরি, বলো হরি, বলো হরি। অমাবস্যার রাত্রি, তার উপর আবার কুয়াশা। হরিনাথের দল কর্নওয়ালিস স্ট্রিট দিয়ে চললেন। গ্যাসের আলো মিটমিট করছে, পথে জনমানব নেই। কাঁধের বোঝা ক্রমেই ভারী বোধ হতে লাগলো। হরিনাথ হাঁপিয়ে পড়লেন। বৈতরণী সমিতির সর্দার ত্রিলোচন পাগড়াশি বুঝিয়ে দিলেন, এমন হয়েই থাকে, মানুষ মরে গেলে তার উপর জননী বসুন্ধরার টান বাড়ে। হরিনাথ একলা নয়, তাঁর সঙ্গীর সকলেই সেই শীতে গলদঘর্ম হয়ে উঠল। খাট নামিয়ে খানিক জিরিয়ে আবার যাত্রা। কিন্তু মহেশ মিত্রের ভার ক্রমশই বাড়ছে, পার এগোয় না। পাগড়াশি বললেন, ঢের ঢের বইছি মশাই, এমন জগদ্দল মরা কখনো কাঁধে করিনি। দেহটা তো শুকনো, লোহা খেতেন বুঝি? 15 টাকায় হবে না মশাই, আরও 5 টাকা চাই। হরিনাথ তাতেই রাজি। কিন্তু সকলে এমন কাবু হয়ে পড়েছে যে 2 পা গিয়ে আবার খাট নামাতে হলো। হরিনাথ ফুটপাতে এলিয়ে পড়লেন। বৈতরণীর 3 জন হাঁপাতে হাঁপাতে টানতে লাগলো। হরিবল, হরিবল, পাচ্ছি না। পড়বার উপক্রম করছেন, এমন সময় হরিনাথের নজর পড়ল কুয়াশার ভিতর দিয়ে একটা আপছায়া তাদের দিকে এগিয়ে আসছে। কাছে এলে দেখলেন কালো র্যাপার মুড়ি দেওয়া একটা লোক। লোকটি বললে, আপনারা হাঁপিয়ে পড়েছেন দেখছি, বলেন তো আমি কান দেই। হরিনাথ ভদ্রতার খাতিরে 2-1বার আপত্তি জানালেন, কিন্তু শেষটায় রাজি হলেন। লোকটি কোন জাত তার জিজ্ঞাসা করলেন না, কারণ মহেশ মিত্তির ও বিষয় চিরকাল সমদর্শী। এখন তো কথাই নেই। তাছাড়া যে লোক উপযাচক হয়ে শ্মশান যাত্রায় সঙ্গী হয় সে তো বন্দুক বটে। ত্রিলোচন পাগড়াশি বললেন, কাঁধ দিতে চাও দাও, কিন্তু বকরা পাবে না, তা বলে রাখছি। আগন্তুক বললে, বগরা লাগবে না। এবার হরিনাথকে কাঁধ দিতে হলো না। তার জায়গায় নতুন লোকটি দাঁড়ালো। আগের চেয়ে যাত্রাটা একটু দ্রুত হলো, কিন্তু কিছুক্ষণ পরে আর পা চলে না। ফের খাট নামিয়ে বিশ্রাম। পাগড়াশি বললেন, 20 টাকার কাজ নয় বাবু, এ হলো মোষের গাড়ির বোঝা, আরও 5 টাকা চাই। এমন সময় আবার একজন পথিক এসে উপস্থিত, ঠিক প্রথম লোকটির মতন কালো র্যাপার গায়ে। এও খাট বইতে প্রস্তুত। হরিনাথ বিরক্তি না করে তার সাহায্য নিলেন। এবার পাগড়াশি মশাই রেহাই পেলেন। খাট চলেছে আরও একটু জোরে, কিন্তু কিছুক্ষণ পরে আবার ক্লান্তি। মহেশের ভার অসহ্য হয়ে উঠেছে, তার দেহে কিছু ঢোকেনি তো। খাট নামিয়ে আবার সবাই দম নিতে লাগলো। কে বলে শহরে লোক স্বার্থপর। আবার একজন এসে হাজির, সেই কালো র্যাপার গায়ে। হরিনাথের ভাববার অবসর নেই। বললেন, হ্যাঁ ঠিক আছে, চলো চলো। আবার যাত্রা আরও একটু জোরে। তারপর ফের খাট নামাতে হলো। এই যে চতুর্থ বাহক এসে হাজির, সেই কালো ব্যাপার। এরা কি মহেশকে বইবার জন্যই এই 3 প্রহর রাতে পথে বেরিয়েছে?
হরিনাথের আশ্চর্য হবার শক্তি নেই, বললেন, উঠাও খাট, উঠাও, চলো জলদি জলদি। চারজন অচেনা বাহকের কাঁধে মহেশের খাট চলেছে। পিছনে হরিনাথ আর বৈতরণী সমিতির 3 জন। এইবার গতি বাড়ছে, হন হন করে খাট চলেছে। হরিনাথ আর তার সঙ্গীদের ছুটতে হলো। আরে অত তাড়াতাড়ি কেন? আসতে চলো, কেই বা কার কথা শুনে। আরে কোথায় নিয়ে যাচ্ছ? থামো থামো, বিডন স্ট্রিট ছাড়িয়ে গেল যে। লোকগুলো কি শুনতে পায় না? ওহে পাকরাশি, থামাও না ওদের। কোথায় পাকরাশি? তিনি বিচক্ষণ লোক, ব্যাপারটা বুঝে টাকার মায়া ত্যাগ করে সদরে পালিয়েছে। মহেশের খাট তখন তীর বেগে ছুটছে, আর হরিনাথ পাগলের মতন পিছু পিছু দৌড়চ্ছেন। কর্নওয়ার স্ট্রিট, গোলদিঘি, বউবাজারের মোড় সব পার হয়ে গেল। কুয়াশা ভেদ করে সামনের সমস্ত পথ ফুটে উঠেছে। এই পথের কি শেষ নেই? রাস্তা কি ওপরে উঠছে না নিচে নেমেছে? এ কি আলো না অন্ধকার? দূরেও কি দেখা যাচ্ছে? সমুদ্রের ঢেউ না চোখের ভুল? হরিনাথ ছুটতে ছুটতে নিরন্তর চিৎকার করছেন, আরে থামো থামো, ও কি খাটের ওপর উঠে বসেছে? কে? মহেশ? হ্যাঁ মহেশই তো। কি ভয়ানক দাঁড়িয়েছে, ছুটন্ত খাটের উপর খাড়া হয়ে দাঁড়িয়েছে, পেছন ফিরে লেকচারের ভঙ্গিতে হাত নেড়ে বলছে। দূর দূরান্তর থেকে মহেশের গলার আওয়াজ এলো, হরিনাথ, ও হরিনাথ, ওহে হরিনাথ। কি কি এই যে আমি? আছে আছে, সব আছে, সব সত্যি। মহেশের খাট অগোচর হয়ে এলো। তখনও তার ক্ষীণ কণ্ঠে শোনা যাচ্ছে, আছে আছে। হরিনাথ মূর্ছিত হয়ে পড়লেন। পরদিন সকালে ওয়েলেসলি স্ট্রিটের পুলিশ তাকে দেখতে পেয়ে বহু কষ্টে তাকে উদ্ধার করে। বংশলোচন বাবু জিজ্ঞাসা করলেন, গয়ায় পিণ্ডি দেওয়া হয়েছিল কি? শুধু গয়ায় পিণ্ডি দাদুন খায় পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। পিণ্ডি ছিটকে ফিরে এলো। তার মানে? মানে মহেশ পিণ্ডি নিলেন না, কিংবা তাকে নিতে দিলে না। আশ্চর্য। আচ্ছা, ওই মহেশ মিত্রের টাকাটা? সেটাই তো বলছি, সেটা ইউনিভার্সিটিতে গচ্ছিত আছে, কিন্তু কাজ কিছুই হয়নি। ভূতের বিপক্ষে প্রবন্ধ লিখতে কোনো ছাত্রের সাহস নেই। এখন সেই টাকা সুদে আসলে প্রায় 25,000 হয়েছে। একবার সেনেটে প্রস্তাব ওঠে টাকাটা প্রত্ন বিভাগের জন্য খরচ হোক, কিন্তু ছাদের ওপর এমন ধূপধাপ শুরু হলো যে সবাই ভয়ে পালালেন। সেই থেকে মহেশ ফান্ডের নাম কেউ করে না। দাদু দিদাদের আসরে আজ শুনলেন পরশুরামের লেখা মহেশের মহাযাত্রা। গল্প পাঠে মনোজ রক্ষিত, ভোলা ঘোষ, রুদ্রেন্দ্র ব্যানার্জি, তিমির দাস, অমিত দাস, সুনীল রায়, গোপাল মান্না ও অনুপম দাস বর্মন। আগামী সপ্তাহে আমরা আরও একটি গল্প নিয়ে হাজির হব। দাদু দিদারা আমাদের গল্প তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন আশা করি।